ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা আজকে নতুন একটা এপিসোড নিয়ে আবারও হাজির হয়েছি। আমাদের আজকের এপিসোডের নাম মুসাফির। আপনারা দেখতেই পাচ্ছেন এবং আশা করছি যারা শুনছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন। আজকের এই এপিসোডটি নিয়ে আমরা জাস্ট করি কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে দেশের বাইরে বিভিন্ন যারা বাংলা ভাষাভাষী মানুষজন আমাদের ভাই বোনেরা যারা বাস করেন তারা অনেকেই এই শোটা শোনেন, কারণ এই দিন তারা একটু কি বলবো যে অন্য দিনের তুলনায় একটু ফ্রি থাকেন এবং তাদের জন্য শুক্রবারের চাইতে এই দিনটা শুনতে সুবিধা। আর সে কারণেই এই দিনটাকে বেছে নেওয়া। আশা করছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যদিও বিভিন্ন সময়, কোথাও দিন কোথাও রাত, তারপরেও যদি কেউ এই সময় আমাকে শুনে থাকেন তাহলে আমি আসলেই মনে করব যে আমার সমস্ত কষ্ট সার্থক হয়েছে। আজকের এপিসোডে মোটমাট আমরা 3টা ঘটনা শুনবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন। আজকে বেশ কিছু কমেন্ট আমি দেখতে পাচ্ছি একদম শুরুতেই। সেই কমেন্টগুলোর কিছুটা পড়ে রাখি, কারণ যখন ঘটনা শুরু হবে তখন আসলে কমেন্ট পড়লে মাঝখানে অনেকে বিরক্ত হন। সো শুরুতেই বলে রাখি যে সিরাজগঞ্জ বেলকুচি রাজাবাজার থেকে একরামুল আমাদের রাজাপুর থেকে আমাদের একরামুল কমেন্ট করেছেন। লাবণ্য এবং লাবণ্য আমাদেরকে কমেন্ট করেছেন রাজশাহী থেকে। আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে, নামটা লেখেননি, পড়তে পারলাম না। এছাড়াও হৃদয় লিখছেন গাজীপুর থেকে। সিন চৌধুরী আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। কামরাঙ্গীর চর থেকে লিখছেন, নাম লেখেননি সুতরাং পড়তে পারছি না। যশোর থেকে আজমির আছেন আমাদের সঙ্গে। সূর্য আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সূর্য, আরেকজন সূর্য আছেন, তিনি লিখেছেন মানিকগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শারিকা ফ্রম ঢাকা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে, নাম লেখেননি। জিনিয়া আছেন যশোর থেকে। আমাদের সঙ্গে আছেন ফাইরুজ আনিকা গাইবান্ধা থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন সাতক্ষীরা থেকে জুবায়ের। আর আমাদের সঙ্গে এমডি সুমন লিখেছেন, ভাই আপনি কয়দিন লাইভে আছেন একটু জানাবেন। আমি সাধারণত রবিবার এবং মঙ্গলবার এই 2 দিন লাইভে থাকি। উদ্দেশ্য ছিল আপনাদের সঙ্গে কথা বলা, কিন্তু সবাই শুধুমাত্র নাম আর কোথা থেকে বলছেন এটাই লেখেন, কোনো প্রশ্ন করেন না, যার জন্য আসলে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। বাট আপনারা যদি চান যে আমি কোনো প্রশ্নের উত্তর দেই তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, সে বিষয়ে অবশ্যই আমি উত্তর দেব। সৌরভ লিখছেন কিরজিস্তান থেকে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও আছেন দেখতে পাচ্ছি রাকিব পাবনা থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন শিপন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পাবনা থেকে হিমেল। আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে আরজু। আমাদের সঙ্গে আছেন কুষ্টিয়া থেকে রাব্বি আমাদের জানিয়েছেন, ভাই 2 মিলিয়নের শুভেচ্ছা। এখনও 2 মিলিয়ন হয়নি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন সবাই তাহলে ডেফিনেটলি আমরা সেই জায়গায় পৌঁছে যাব খুব অল্প সময়ের মধ্যেই। হাফিজ আমাদের সঙ্গে আছেন ওমান থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাবিকা ঢাকা থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাতক্ষীরা থেকে জুবায়ের সহ আরও অনেকে। তো যাই হোক, আমরা সরাসরি ঘটনায় চলে যাই এখন এবং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন, উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভালো কেউ চাইলেই থাকতে পারে না, ভালো রাখার মালিক আল্লাহ। তাই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুক। বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। যদিও আমাদের স্থায়ী ঠিকানা ঢাকা কামরাঙ্গীর চরে, তবে আমার বাবা মার বিয়ের সময় পারিবারিক সমস্যার কারণে আমাদের নিজস্ব বাড়ি ছেড়ে আমার বাবা মা মুগদা এলাকায় ভাড়া চলে যান। সেখানে যাওয়ার 2-1 বছর পরেই আমার জন্ম হয়। সুতরাং আমি ঢাকার মুগদা এলাকায় জন্মগ্রহণ করি বলে মনে রাখা ভালো। 1997 সালের শেষের দিকে
এবং ৯৮ সালের শুরুর দিকে আমার জন্ম। তখন ৯৮-এর বন্যা, সেই সময় নাকি ঢাকা শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল। যাই হোক, আমি নাকি জন্মের সময় অনেক সুন্দর ছিলাম। তার একটা উদাহরণ আপনাকে দেই। আমার বাবা মা যদি আমাকে কোলে নিয়ে ঘুরত, তাহলে কেউ নাকি বিশ্বাস করত না যে আমি ওনাদের দুজনের সন্তান। কিন্তু এখন আমাকে দেখলে মনে হবে এগুলো সবই মিথ্যা। যাই হোক, মেইন ঘটনায় আসা যাক। আমার জন্মের কিছুদিন পর আমার বাবা বাজার থেকে ইলিশ কিনে ঘরে ঢোকেন, আর এখান থেকেই শুরু হয় মূল ঘটনার সূত্রপাত। আমার বাবা ইলিশ মাছ নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে পুরো ঘরে শুরু হয় ভূমিকম্পের মতো কাঁপুনি। ঘর এমনভাবে হেলতে দুলতে থাকে, মনে হয় যে ঘর এখনই ভেঙে মাথার ওপর পড়বে, আর পুরো ঘর কেমন যেন হয়ে যায়। এমন মনে হয় যেন ঘরে অদৃশ্য কোনো একটা শক্তি প্রবেশ করেছে, যার প্রভাবে ঘরে তাণ্ডব চলছে। আর অদৃশ্য শক্তি ঘরে প্রবেশ করার পর আমার আচরণে নাকি অনেক পরিবর্তন চলে আসে। তখন আমি অনেক ছোট, মায়ের কোল তখনও ছাড়িনি। মা আমাকে খাওয়াতে যান, তখন আমি খাই না, চোখ মুখ উল্টে ফেলি। মায়ের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে থাকি। আমার এই অবস্থা দেখে আমার পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে এবং কপালে দুশ্চিন্তার ভাঁজ চলে আসে। ১ দিন, ২ দিন, ৩ দিন আমি না খেয়ে থাকি। আমাকে দুধ খাওয়াতে গেলেই আমি নাকি মায়ের দিকে চোখ উল্টে তাকিয়ে থাকতাম। এই ৩ দিন আমার পরিবারে কারো চোখে ঘুম নেই। ৩ দিন পর আমার নানি কামরাঙ্গীর চর থেকে আমাদের মুগদায় ভাড়া বাসায় আসেন। এসে দেখেন আমার এই করুণ অবস্থা। আমার এই অবস্থা দেখে আমার নানিও ভয় পেয়ে যান এবং সাথে সাথে আমার নানি আমার মাকে বলেন আমাকে ল্যাংড়া হুজুরের কাছে নিয়ে যেতে। বলে রাখা ভালো, সেই সময় আমাদের কামরাঙ্গীর চরে খুবই পরিচিত একজন হুজুর ছিলেন। তিনি হলেন ল্যাংড়া হুজুর। উনি জিনে ধরা রোগীদের চিকিৎসা করতেন এবং বিভিন্ন সমস্যার কারণে পানি পড়া ও তেল পড়া দিয়ে থাকতেন। যাই হোক, ১৯৯৮ সালের দিকে রাস্তার অবস্থা কেমন ছিল তা হয়তো সবাই বলতে পারবেন। আমি সেই বিষয়ে আর বললাম না। আমার বাবা মা দুজনেই মুগদা থেকে নবাবগঞ্জ চলে আসেন। সেখান থেকে নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে কামরাঙ্গীর চরে এসে ল্যাংড়া হুজুরের সাথে দেখা করেন। ল্যাংড়া হুজুর আমাকে দেখে সাফ জানিয়ে দেন, আমার মা বাবার মুখের ওপরেই বলে দেন উনি আমার চিকিৎসা করতে পারবেন না। আমি নাকি দুধ চোরার কবলে পড়েছি, আর এই দুধ চোরা সেই বাজার থেকে আনা ইলিশ মাছের সাথে আমাদের ঘরে প্রবেশ করে। এখন আমি এই দুধ চোরা সম্বন্ধে একটু বিস্তারিত বলি। সেই সময় নাকি এই দুধ চোরা অনেকে বাচ্চাকেই ধরত, আর এর কবলে পড়লে অনেক বাচ্চা মারা যেত। এর মধ্যে একটি ঘটনা শেয়ার করি। একদিনের মহিলার বাচ্চাকে এই দুধ চোরায় ধরে। ধরার পর সেই মহিলা এক কবিরাজের কাছে তার বাচ্চাকে নিয়ে যায়। কবিরাজ সেই বাচ্চাকে দেখে তার মাকে বলে, আপনি এটা কি পালছেন? দুধ কলা দিয়ে কালসাপ? একে যদি আমি গরম ফুটন্ত তেলে ছেড়ে দেই, দেখবেন এই বাচ্চা আর বাচ্চা নেই, কোনো এক পশু অথবা কাক হয়ে মরে উঠবে। আর যদি আপনার বাচ্চা জীবিত থাকে তাহলে কান্না করে উঠবে। আপনি বিশ্বাস না করলে পুলিশ মেম্বার ও চেয়ারম্যানের অনুমতি নিয়ে আসেন, আমি দেখিয়ে দেই যে আমার কথা ঠিক কিনা। বাচ্চার মা এমনিও দুধ চোরা পিশাচের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায় এবং কবিরাজকে অনুমতি দেয় তার সন্তানকে ফুটন্ত তেলে ছেড়ে দিতে। এটা একটা চিকিৎসার পদ্ধতি। তখনকার সময় এই দুধ চোরা পিশাচকে ছাড়ানোর জন্য এই পদ্ধতির চল ছিল। ফুটন্ত তেলে ছাড়ার পর বাচ্চাটি কান্না করে এবং কান্না করলে কোনো এক পশু পাখির মৃতদেহ তেলের ওপর ভেসে ওঠে। আমার ক্ষেত্রেও এমন ধরনের একটি ভিন্ন চিকিৎসা করা হয়, যা আমি সামনে বলবো। কবিরাজের কথা মতো বাচ্চাটিকে ফুটন্ত তেলে ছাড়া হয়। তখন সবাই দেখতে পায় বাচ্চাটি নাকি একটি মৃত কাক হয়ে তেলের ওপর ভেসে আছে। যাই হোক, এখন মূল ঘটনায় চলে যাই। ল্যাংড়া হুজুর এই কাজটি করতে পারবেন না বলার পর আমার মা বাবা চিন্তায় ভেঙে পড়েন। তখন আবার আমার মা বাবা আমাদের বাসায় চলে আসেন।
এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে 40 দিন কেটে যায়। আমি খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। এর ভেতরে আমার নানি কামরাঙ্গীর চরে চলে আসেন। এসেই এই চিকিৎসা কে করেন তিনি তার সন্ধান করতে থাকেন এবং পেয়েও যান। এই দুধচোরা পিশাচের চিকিৎসা করত এক হিন্দু মহিলা, যার নাম বৈদ্যার মা। সবাই নাকি ওনাকে বৈদ্যার মা বলেই চিনত এবং সেই নামেই ডাকত। এটা তখন চর ছিল। এখন তো সেই আগের মতো বুড়িগঙ্গা নদী নেই। এখন বুড়িগঙ্গা নদী মৃতপ্রায়। তো খোলামারার ওই পার বা কেরানীগঞ্জে তিনি এই চিকিৎসার জন্য অনেক পরিচিত একটি মুখ ছিলেন। সে আমলে ওনার সন্ধান পেয়ে আমার মা বাবা সাথে সাথে ওনার কাছে চলে যান। ওনার কাছে যাওয়ার পর আমাকে দেখে উনি নিশ্চিন্ত হন যে আমাকে দুধ চোরায় ধরেছে এবং আমাকে সর্বক্ষণ কেউ না কেউ পাহারা দিয়ে রাখছে। কখনো একা রাখেনি, তাই নাকি আমি বেঁচে আছি। না হলে এই দুধ চোরা পিশাচ সুযোগ পেলে আমাকে মেরে ফেলত। বলে রাখা ভালো, আমাকে ধরার 43 দিন পর এই বৈদ্যার মার সন্ধান আমার পরিবার পায় এবং এই 43 দিন আমাকে একা রেখে কোথাও যায়নি। আমার মা বাবাকে উনি বলেন বাজার থেকে একটি কাঁচের শিশি একদমে কিনে আনতে আর সাথে সরিষার তেল। আমার মা বাবা ওনার কথা মতো বাজার থেকে কাঁচের শিশি সরিষার তেল এনে দেন। তিনি সেই তেলে ফু দিয়ে দেন। পরে আমার মায়ের হাতে দিয়ে বলেন তেল গরম করে নাক মুখ দিয়ে ঢোকানোর পর আমি যদি কান্না করি তাহলে আবার ওনার কাছে নিয়ে যেতে, আর যদি কান্না না করি তাহলে ওনার কাছে যেতে নিষেধ করেন। এই কথা শুনে আমার বাবা মা আমাকে এবং তেলের শিশি নিয়ে চলে আসেন। বিভিন্ন দোয়া দুরুদ পড়ে আমার নাক দিয়ে গরম তেল ঢালতে থাকেন। এভাবে অনেক সময় ঢালার পর আমি এক সময় কান্না করে উঠি এবং কান্না করার সাথে সাথে ওনার কাছে আমার বাবা মা আমাকে নিয়ে রওনা দেন এবং এক সময় ওনার কাছে আসার পর উনি আমাকে কিছু দেন। যাই হোক, সেইগুলো আমি আর এখানে বলছি না। আমি এমনিতেই অনেক ভুল করে ফেলেছি এবং আমি সে কারণে তওবাও করেছি। এই দুধচোরা পিশাচের মূল টার্গেট ছিল সুন্দর বাচ্চা। যাই হোক, এইভাবে তিনি তার সমস্যা থেকে মুক্তি পান। এবং আমি আবারও বলবো, আপনারা যারা ঘটনা পাঠান অনুগ্রহ করে ঘটনাটি লেখার পরে আরও একবার নিজে পড়ে নেবেন। আর যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি পাপেল শিকদার, তিনি বর্তমানে কামরাঙ্গীর চরেই আছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। নতুন একটা ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আপনি ভালোর দলেই থাকেন। আমি জানি সেটা। আমার নাম অরণি চৌধুরী, আমার বাসা খুলনা বাগেরহাটে। আমি আপনার প্রোগ্রাম 2010 সাল থেকে শুনি। আমি অনেক ঘটনা শুনলেও সেলফিশের মতো শুধু শুনেই গেলাম, কখনো লেখা হয়নি। আজ লিখতে বসলাম, পড়ে শোনালে খুশি হব। ঘটনাটি শুনেছি আমার মায়ের কাছে। এই ঘটনাটি ঘটে আমার এক মামাতো ভাইয়ের সাথে। এই ঘটনার কারণেই আজ আর সে দুনিয়াতে নেই। আমি ফ্রিল্যান্সার, দ্যাটস ওয়াই ইংলিশ নিয়ে চর্চা বেশি থাকায় বাংলা লেখায় খুবই কাঁচা, তাই অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করবেন। আমি জানি আমার লেখায় অনেক বেসিক ভুল থাকবে। ঘটনাটা 100% সত্যি। বিশ্বাস করা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আবারও বলছি, আমি গুছিয়ে লিখতে পারি না, তাই আপনি চাইলে সুন্দর করে বলতে পারেন এটা আপনার মতো করে। না, আমি সেটা করি না এবং আপনি যেভাবে বলছেন সেভাবেই আমি পড়ার চেষ্টা করছি। ঘটনাটা 1900 শতাব্দীর। আমার ভাই ছিলেন তৎকালীন মেম্বার, তাই তার সাহস আর দাপট খুব বেশি ছিল, আর এটাই তার জীবন নিয়ে নিল। একদিন আমার মামাতো ভাইয়ের
কাঠের প্রয়োজন হয়। সকালে নাস্তা করেই সুন্দরবন থেকে কিছু সিঁদুর কাঠ আনতে যান। আমরা অনেকেই জানি সুন্দরবনে অনেক বড় বড় গাছ আছে। আমার ভাই কিছু গাছ পছন্দ করেন কাঠ সংগ্রহ করার জন্য, তারপর কাটতে শুরু করেন। আমার নানা বাড়ির প্রায় সব পুরুষরাই অনেক শক্তিশালী, তাই সে একাই গাছ কাটছিল। কাউকেই সাথে নেননি তিনি। গাছ কাটার এক পর্যায়ে যখন দুপুর হয়ে যায়, হঠাৎ কোথা থেকে একজন বৃদ্ধ মহিলা আসেন আর বলেন, তুই গাছটা কাটিস না। আমার ভাই ধমক দিয়ে তাকে পাঠিয়ে দেয়। একটু পর একটা ছোট মেয়ে এসে বলে, তুমি গাছটা কেটো না। আমার ভাই বলে, তুমি বাচ্চা মানুষ, এখানে কি করো, বাড়ি যাও, বলে আবার কাটতে শুরু করেন। তিনি যদি একবার ভাবতেন যে এই সময়ে বনের ভেতর বাচ্চা আসবে কোথা থেকে, তাহলে হয়তো কিছু বুঝতে পারতেন। গাছগুলো পুরনো আর বড় ছিল, তাই কাটতে কাটতে বিকেল হয়ে যায়। সে 3টা গাছ কেটে এক একটা গাছকে কয়েক ভাগ করে, দড়ি দিয়ে বেঁধে খালের কাছে এনে রাখে। কারণ তখন অত বড় গাড়ি না থাকার কারণে গাছ খালের পানিতে জোয়ারের সাহায্যে নিয়ে যেতে হতো। আমার ভাই গাছগুলো খালের পাশে রেখে খানিকটা দূরে একটা চায়ের দোকানে নাস্তা করতে যায়, কারণ দুপুরে না খাওয়ার কারণে তার খুব ক্ষুধা লেগেছিল আর জোয়ার আসতে এখনো আধা ঘন্টা লাগবে, তাই সেই সময়ে কিছু খেয়ে নিতেই দোকানে যাওয়া। কিছুক্ষণ পর জোয়ারের সময় সে ফিরে এসে দেখে দড়ি দিয়ে যেখানে কাঠ বেঁধে রেখেছিল সেখানে দড়ি আছে কিন্তু কাঠ নেই। অনেকক্ষণ তিনি খুঁজে দেখেন, কোথাও না পেয়ে সন্ধে হয়ে যাওয়ায় বাড়ি ফিরে আসেন। এসে তার স্ত্রীকে বলেন ভাত দিতে। হাত পা ধুয়ে ভাত খেতে বসেন। যেই না এক লোকমা ভাত মুখে দেবেন, অমনি শুরু হয় বমি। আর এত দ্রুত বমি হচ্ছিল যেন পেট ভরা ছিল, কিন্তু তার পেট একদমই খালি ছিল। তখন অবাক করা বিষয় হলো তার বমি কাদার মতো হচ্ছিল। এটা চাইলে স্কিপ করতে পারেন। তার বমির সাথে বাথরুমও শুরু হয়। এক পর্যায়ে বমি করতে করতে রীতিমতো পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। যেন কিছু বুঝতে না পেরে তার স্ত্রী আমার নানাকে খবর দেন। এখানে বলে নেই যে আমার নানা ছিলেন খুবই বড় ধরনের একজন কবিরাজ গোছের মানুষ। উনি খুব বড় বড় সমস্যারও সমাধান করেছেন। আমার নানাকে যখন খবর দেয়া হলো, আমার নানা বলেন, সময় নেই, গিয়ে লাভ হবে না, তুমি ফিরে যাও। পরে তাঁর স্ত্রী ফিরে গিয়ে ভাবেন আগে হাসপাতালে নেবেন, কিন্তু ভ্যানে উঠিয়ে কিছু দূর যেতেই তিনি ইন্তেকাল করেন। বলে রাখি, মৃত্যুর আগ পর্যন্ত ওনার বমি আর বাথরুম ননস্টপ হচ্ছিল। পরে ওনাকে রাস্তা থেকেই ফিরিয়ে এনে গোসল করিয়ে দাফনের কাজ শেষ করা হয়। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু ঘটনা শুরুই হয়েছিল এইখান থেকে। বাজে গন্ধ যাচ্ছিল না, তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় সে কারণেই। বলে রাখি, ভাইয়ের ছোট 2টা মেয়ে আর একটা ছেলে ছিল। মেয়েগুলো 4-5 বছরের আর ছেলেটা দুধের বাচ্চা। রাতে যখন মেয়েগুলো আবার বাবার জন্য কান্না করছিল, হঠাৎ কে যেন খুব জোরে ছোট মেয়ের পিঠে থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে ছিল যে মেয়েটার পিঠ পুরো ফুলে যায় আর 5 আঙ্গুলের ছাপ বসে যায়। কিন্তু আঙুলের ছাপগুলো খুব বড় বড় ছিল, মানে স্বাভাবিকের থেকেও অনেক বড়। ঠিক তারপরে ওনাদের পুরো ঘরে যেন ভূমিকম্প হয়, এমনভাবে নড়ছিল সবাই ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে ভাইয়ের স্ত্রী বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে যান। বাপের বাড়িও একই গ্রামে, তাই তারা চলে যান। কি ভাবছেন ঘটনা শেষ? না, ঘটনা এখনো বাকি। বলতে পারেন ঘটনার মাঝখানে আছি। এরপর রূপ নেয় আরো ভয়াবহ অবস্থার। ভাইয়ের স্ত্রী বের হন বাথরুমে যাবেন বলে, কিন্তু যাওয়া আর হয় না, কারণ ঘর থেকে বের হয়ে দেখেন সামনে গাছের ডালে ভাইয়ার ঝুলন্ত লাশ, গলায় দড়ি দেয়া, মুখ দেখা যাচ্ছে। উনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। চোখ খুলে দেখেন ভোর হয়ে গেছে আর বাসার সবাই ওনাকে ঘিরে বসে আছেন। উনি খাটে শোয়া। তারপর তাকে জিজ্ঞেস করার পর তিনি সবাইকে সবকিছু খুলে বলেন। কিন্তু ঘটনা শুধু ওনাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, গ্রামের সবাই ভয় পেতে শুরু করে। কারণ রাতে কেউ বের হতে পারছিল না। কেউ রাতে বের হলেই দেখতেন আমার ভাইয়ের লাশ, কেউ দেখতেন গাছের ডালে, কেউ দেখতেন রাস্তার 2 মাথায় 2 পা দিয়ে শুয়ে আছেন, কেউ দেখতেন বাড়ির উঠোনে পড়ে আছেন। আমাদের গ্রাম যেন এক ভয়ঙ্কর গ্রামে পরিণত হলো। কিন্তু আল্লাহ পাক
সদয় হলেন, কারণ হঠাৎ এক বৃদ্ধ আলেম এলেন আমাদের গ্রামে। কেউ জানে না এই লোকটা কোথা থেকে এসেছেন। তিনি এসে সবার সাথে মসজিদে নামাজ পড়লেন। উনি মসজিদের ইমামকে ডেকে বললেন আমার ভাইয়ের কথা, আমার ভাই যে গাছ কেটেছেন সে বিষয়ে বললেন। তিনি বললেন যে গাছটা কাটা হয়েছিল সেখানে বহু বছর ধরে জিনেরা বাস করতেন। ভাইয়া গাছগুলো কেটে ফেলার কারণে ওনাদের জায়গা ভেঙে গেছে। মানুষের রূপ নিয়ে এসে তারা ভাইয়াকে বারণও করেছিল, কিন্তু ভাইয়া শোনেননি তাদের কথা। তাই তারা ক্ষেপে গিয়ে ভাইয়ার সাথে এই গ্রামে চলে এসেছেন। এখন তারা এই গ্রামে আর কাউকে থাকতে দেবেন না, তাই ভয় দেখাচ্ছেন যেন তারা এই গ্রামে নিজেদের জায়গা করে নিতে পারেন। সবাইকে তাড়িয়ে দিতে চান। তখন মসজিদের হুজুর অবাক হয়ে যান, কিন্তু প্রশ্ন করেন না তিনি কোথা থেকে এসেছেন, তিনি কে, এই সব শুধু জানতে চান বাঁচার উপায় কি। তখন ওই ব্যক্তি বলেন প্রতি ওয়াক্তে এই গ্রামে যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদে একসাথে আজান দিতে হবে, কোনো মসজিদ যেন বাদ না পড়ে। আর গ্রামে যত পুরুষ আছেন সবাইকে একসাথে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। এটা একটানা 41 দিন করতে হবে, না হলে এই গ্রাম তারা দখল করে নেবে। এটা বলে ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যান। এরপর তাকে আর কোনোদিন দেখা যায়নি। তো ওই ব্যক্তির কথা মতো হুজুর সবাইকে ডেকে ওই ব্যক্তির বলা কথাগুলো বলেন, আর ঠিক 41 দিন পর সব ঠিক হয়ে যায়। আজ পর্যন্ত গ্রামে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটি বেশ আগের এবং তিনি কোন সময়ের সেটাও বলেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম মোহাম্মদ আলামিন। আমার গ্রামের বাড়ি বিক্রমপুর, মুন্সীগঞ্জ, শ্রীনগর, রাড়িখাল, কবুতরখোলা। আমরা বর্তমানে পুরো পরিবার ঢাকার মোহাম্মদপুরে থাকি। আমি একজন প্রবাসী। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি ভালো আছেন? জানি সবসময় ভালোর দলেই থাকেন। সেই 2010 থেকে আপনাকে শুনতে শুনতে ভাবলাম নিজে একটা ঘটনা কেন দিচ্ছি না। অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু বলবো করেও বলা হয় না। আজ সময় নিয়ে লিখতে বসলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনা ঘটে আমার সাথে 9 বছর আগে। আমার খুব কাছের একজন বন্ধু আছে, ওর নাম জাকির। তখন আমি HSC ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের এলাকাটা একটু গ্রাম্য এলাকার মধ্যে পড়েছে। আমরা 2 বন্ধু মিলে একদিন সন্ধ্যায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ আমি আমার বন্ধুকে বললাম, চল আজকে ট্যাটা আর টর্চ নিয়ে মাছ ধরব। যেই বলা সেই কাজ। আর হ্যাঁ, আমাদের একটা কাকা আছেন, তার নাম শাহাদাত গাজী। বর্ষাও শেষ দিকে। আমরা যেখানে যাব মাছ ধরতে সেটা হচ্ছে রাড়িখাল বিল। এক নামে সবাই চেনে আমাদের এদিকে। ওই বিলের মাছ দিয়ে ইটের রাস্তা, এখন পিচ ঢালাই করা হয়েছে। সেদিন আমি আর আমার বন্ধু দুজনে মাছ ধরতে বের হলাম। আরেকটি কথা, আমি কিন্তু শোল মাছ বা বিলে যে মাছগুলো পাওয়া যায় তার সবগুলো খাই না, অথচ মাছ ধরার অনেক নেশা। যাই হোক, মোটামুটি সেদিন ভালো মাছ পেয়েছি। যে কাকার কথা বলেছিলাম তাকে বলার পরেই তিনি বললেন যাবেন। 3 জন মিলে বের হলাম মাছ ধরার জন্য 10:30টার দিকে। কিন্তু সেদিন ঘণ্টাখানেক মাছ ধরার পরই আকাশ মেঘলা মেঘলা হয়ে আসলো। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল প্রচণ্ড ঝড় আসবে। তখন রাত 12টার মতো। তখন জাকির কাকাকে বলে উঠলেন, আজ চলে যাই। আমিও বললাম চলে যাই। তো আমার বাড়ি কবুতরখোলা। ওই বন্ধু আর কাকা, ওনার বাড়ি চারিপাড়া, অর্থাৎ আমার পাশের এলাকা। ওদের বাসায় যাওয়ার জন্য বিলের মধ্য দিয়ে একটা কাঁচা রাস্তা আছে, সেখান দিয়ে শর্টকাট। ওখান দিয়ে
দুজন চলে গেলেন। আমার বাসায় যাওয়ার আগে একটা মাদ্রাসা পড়ে, নাম হচ্ছে হাসান হাজি মাদ্রাসা। তার পাশেই বিশাল বড় একটা বাগান ছিল, অনেক পুরনো, বড় বড় গাছ ছিল, অনেক ঝোপঝাড় তখন ওখানে। বাগানটি এখন আর নেই, কেটে ফেলা হয়েছে। এই বাগান নিয়ে অনেক কাহিনী আছে। কয়েকজন গলায় ফাঁস লাগিয়ে সেখানে আত্মহত্যা করেছে। যাই হোক, ঘটনায় আসা যাক। ওরা তো বিল দিয়ে চলে গেছে, এখন আমাকে একাই এখান দিয়ে যেতে হবে। সত্যি বলতে আমি কোনো সংকোচ ছাড়াই হাঁটছিলাম। তখন হালকা হালকা বাতাস হচ্ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি যখন ওই মাদ্রাসার সামনে এসে পড়েছি, ঘটনার শুরু তখন থেকে। মাদ্রাসার সামনে আসার পর আমার মনে হচ্ছে আমার সামনে দিয়ে বাঁশঝাড় একটু যেন নুয়ে পড়েছে। আমার বাম হাতে 6টা শোল মাছ এবং লাইট ডান হাতে, সেই সাথে ট্যাটা। বিশ্বাস করুন, আমার সামনে এইগুলো হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎই আমার বাম পাশ থেকে কালো কুঁচকুঁচে একটা ছায়া আমি দেখতে পাই। বিদ্যুৎ চমকাচ্ছে, ওই আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু সেটা মানুষ বা কোনো পশু নয়। আমার বাম সাইডে পুরো জায়গা জুড়ে কুচকুচে কালো সেই অবয়ব। অন্ধকার থেকে হঠাৎই আমার মনে হচ্ছে মাছগুলো ছায়ামূর্তিটি টান দিচ্ছে। তখন আমি আমার হাতের ট্যাটা সর্বশক্তি দিয়ে মারি। দৌড় দিয়েছি, কিন্তু আমার সামনে বাঁশঝাড় এবং সেগুলো নুয়ে পড়া। আমি তখন সামনে না গিয়ে দৌড়ে মাদ্রাসার ভেতরে চলে যাই। ওই মাদ্রাসার ওখান থেকে 3-4 কদম হাঁটলেই মেইন রোড। 15-20 মিনিটের মতো অপেক্ষা করি ওখানে। আকাশের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পাশে আরেকটি রাস্তা। আমি দৌড়ে মেইন রোডে ওঠার সাথে সাথে বৃষ্টি শুরু হয়। বাসায় আসার পরে আমি যেটা দেখতে পাই, ওই শোল মাছগুলোর মাথার নিচের অংশ থেকে আর কিছু নেই। কাউকে কিছু না বলে গোসল সেরে ঘুমিয়ে পড়ি। আমার দোতলাতে আমার মাথা বরাবর জানালা এবং সেটি সবসময় খোলা থাকে। আমার খাটের সাথেই টেবিল। পরের দিন আমার প্রচণ্ড জ্বর আসে। আম্মা ভাবছেন বৃষ্টিতে ভিজে জ্বর হয়েছে। রাতে ফজরের আজানের কিছুক্ষণ আগে হঠাৎই আমার চোখ খুলে যায়। পূর্ব দিকে একটা কালো ছায়া দেখতে পাই। আমার মাথা পার করে টেবিলটা পার করার পর আমার চোখ বন্ধ হয়ে যায়। আর যখন এটা হয়, আমি তখন নড়াচড়া করতে পারছিলাম না। বেশ কয়েকবারই ওই ছায়াটা আমার মাথার সামনে দিয়ে চলে যেত। আজান হলে ঠিক হয়ে যেত। আম্মুকে বললাম ব্যাপারটা, এবং আব্বুকে জানালে তিনি বলেন, মনে হয় বোবাই ধরেছে। বেশ কয়েকদিন যাওয়ার পর আমাদের মসজিদের ইমাম সাহেবকে আব্বু সব খুলে বলেন। উনি সব শুনে বললেন, আচ্ছা, আমি দেখতে যাব। একটা তাবিজ দিচ্ছি, ওটা বালিশের নিচে রাখতে হবে, আর পানি পড়ে দিচ্ছি। ওটা দেওয়ার কিছুদিন পর পর্যন্ত আমি ভালো ছিলাম। হঠাৎ একদিন দেখি তাবিজটা আর নেই। সেদিন হঠাৎ আমার প্রচণ্ড জ্বর, আর সেই কারণেই আমাকে দোতলা থেকে নিচে এনে শুইয়ে দেয়া হয়। সেম আবার ফজরের সময় একই রকম। আমি ঘুমাচ্ছিলাম, আম্মু নামাজ পড়বেন বলে উঠেছেন। আমার ঘরের দরজা খুলে রেখেছিলাম। আমাকে ওরকম করতে দেখে তিনি বুঝতে পারলেন বড় কোনো সমস্যা। তারপর থেকে আরেকটা সমস্যা শুরু হয়। আমি রাতে যেখানে ঘুমাতাম সেখানে কেউ থাকতে পারত না, পচা মাছের গন্ধের কারণে। বিষয়টি আম্মার বুঝতে বাকি রইল না। আম্মুও এই বিষয় নিয়ে একটু ধারণা রাখতেন। এদিকে আমিও দিন দিন শুকিয়ে যাচ্ছি। অনেক কবিরাজ ফকির দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শেষে কুমিল্লার এক ফকিরের সন্ধান মেলে। উনি অনেক ঝাড়ফুঁক আর তাবিজ দেওয়ার পর থেকে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আমার সেই 2.5 মাসটা ছিল জীবনের কালো অধ্যায়। আর হ্যাঁ, দ্বিতীয়বার জ্বর এবং এরপর সুস্থ হওয়া পর্যন্ত আমার কোনো কিছুই মনে নেই। আমি 1.5 বছর পরে সব জানতে পারি আম্মুর কাছ থেকে। এই ছিল আমার ঘটনা। সিলেক্টেড হলে জানাবেন। আশা করি আমার ঘটনাটা লিসনারদের ভালো লেগেছে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। তিনি সৌদি প্রবাসী, আপনারা সবাই আগেই শুনেছেন, এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি মিডল ইস্ট থেকেই আমাদের সবাই শোনেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। দেখতে, দেখতে শেষ হয়ে গেল আমাদের সেই ৩০ মিনিট এবং ৩০ মিনিটের আমাদের আজকের এই এপিসোডটি খুব ছোট একটা এপিসোড। কিন্তু তারপরেও যারা ভালোবেসে জয়েন করেছেন, যারা আমাদের সঙ্গে ছিলেন, যারা আমাদেরকে মানে কি বলবো যে প্রেরণা জোগালেন, যারা আমাদেরকে সাপোর্ট করলেন, তাদের সবার জন্য অনেক, 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 অনেক শুভকামনা। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে এবং অনেকেই লিখছেন আমাদেরকে। যশোর থেকে আজমির আমাদের সঙ্গে আছেন। আমি হাফিজ ওমান থেকে লিখছি। অনেকেই লিখছেন আমাদেরকে। আমাদের সঙ্গে মানে রংপুর থেকে আছেন, ময়মনসিংহ থেকে আছেন হেদায়েত, চাঁদপুর থেকে আছেন তিশা, নারায়ণগঞ্জ থেকে আছেন সাদিয়া, সিয়াম আছেন গোপালগঞ্জ থেকে, সারোয়ার আছেন আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে। এছাড়াও ঝিনাইদহ থেকে আছেন শুভ, আমাদের সঙ্গে আছেন রাব্বি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলা থেকে আরও অনেকেই। যাই হোক, আমরা আগামী মঙ্গলবারে আবারও ফিরে আসব এবং নতুন একটা এপিসোড নিয়েই ডেফিনেটলি ফিরে আসব। আমরা নতুন একটা এপিসোড নিয়ে ফিরে আসার আগে আপনাদের বলতে চাই যে আপনারা বেশি করে ঘটনা পাঠান, কারণ এটা ঈদের মাস আর কয়েকদিন পরে ঈদ এবং ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেলে তখন আর ঘটনা পাঠাতে পারবেন না। যারা আসলে ঈদের ঘটনা পাঠাতে চান তারা খুব দ্রুত পাঠিয়ে দেন, কারণ হচ্ছে ঈদে আমরা একটা মানে দারুণ কিছু এপিসোড আমরা আপনাদের সামনে নিয়ে এসে হাজির করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেটা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও আগামী মঙ্গলবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।